আজকে আমরা কি অবস্থায় থাকতাম আমরা জানি না। কিন্তু এইটুকু বলতে পারি, যদি মমতা আবার ফিরত, পশ্চিমবঙ্গ ডেফিনিটলি পশ্চিম পাকিস্তান হয়ে যেত। কাকলি ঘোষ দস্তিদার এমপির জন্মদিনের দিন তিনি প্রকাশ্যে জনসভায় কি বলেছিলেন? যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোনো কাগজপত্রের দরকার হয়, জামালদা আছে। অর্থাৎ তৃণমূল এই বাংলাদেশি জঙ্গি অনুপ্রবেশকারীদের কিন্তু মদদ দিয়েছে সরকারিভাবে, তারা যেন দিনের পর দিন এসে পশ্চিমবঙ্গে থাকে। তাদের সরকারি সুযোগ সুবিধা আমরা দেখেছি এসআইআর হওয়ার পরে যখন পলাতক বাংলাদেশিরা সীমান্তে পালাচ্ছে এই দেশের থেকে তখন তারা মাইকের সামনে বলছে লক্ষ্মী ভান্ডার পেতাম। কেউ দিনের পর দিন লুকিয়ে ছিল, ১০ বছর ধরে লুকিয়ে ছিল এক পাকিস্তানি জঙ্গি, যার আধার কার্ড, ভোটার কার্ড বাংলাদেশি বিভিন্ন নিষিদ্ধ গণসংগঠনের সাথে তার নিত্য নৈমিত্তিক যোগাযোগের। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু বকলমে এই মুসলিম তোষণের নাম করে একের পর এক কিন্তু এই বাংলা অনুপ্রবেশকারী জঙ্গিদের কিন্তু এখানে মুক্তাঞ্চলে পরিণত করেছিল। আমি খাগড়াগড় বিস্ফোরণটার সাথে তুলনা, এর মধ্যে বেশ কিছু আর্থিক দুর্নীতির গুরুতর মামলা আছে। রুফিয়া ট্রানজাকশনের মামলা, লিপস অ্যান্ড বাউন্সের, বালু চুরি, গরু চুরি, কয়লা চুরির মতন গুরুতর মামলা। ফলে এখানে ইডি কিন্তু অলরেডি অভিষেকের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট, ক্রেডিট কার্ড সব কিন্তু ফ্রিজ করে রেখেছে। ফলে এগুলো পরিস্থিতি দাঁড়িয়ে আর্থিক দুর্নীতির ধারায় কি করে অভিষেককে মাননীয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট একের পর এক রক্ষা কবচ দিয়ে বিদেশে যাওয়ার পারমিশন দিচ্ছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। দেখো, তৃণমূল জেহাদি মৌলবাদী, এটা এক হরিহর হত্যা। কেন আমি তোমায় বলছি, আমি শুরুর থেকে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় ১১ সালে ক্ষমতায় এলেন এবং আসার পরে মুসলিম সম্প্রদায়ের পিছিয়ে পড়া যে অংশ, সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ৩৪ বছরের বাম সরকার তাদের জন্য কিচ্ছু করেনি, ভোটটা নিয়েছে। তাদের ডেভেলপমেন্ট না করে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিয়ে তোষণের রাজনীতিটা শুরু করলেন এবং তোষণ রাজনীতিটা করতে গিয়ে তাদের সব ধরনের তোষণ করা শুরু করলেন। বিশেষ করে ধর্মীয় যে মৌলবাদী মানসিকতার তোষণ ইসলামে, সেটা করা শুরু করলেন। অর্থাৎ মুসলিমদেরকে সেই একই অন্ধকারে কিন্তু তিনি শাসন যন্ত্রকে ব্যবহার করে সেই অন্ধকারে নিমজ্জিত করলেন। কুসংস্কার, ধর্মীয় উগ্রতা, যেটা চিরাচরিত একটা বড় অংশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে ব্যাপ্ত, এবং সেই ব্যাপ্তিটা একটা সাংঘাতিক জায়গায় চলে বলছি তোমায় যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ১১ সালে ক্ষমতায় আসার পরে তিনি কি করলেন, একে একে তৃণমূলের রাজনৈতিক মুখ হতে লাগলো এমন এমন কট্টর মুসলিম সম্প্রদায়ভুক্ত নেতারা, যাদের পাস হিস্ট্রি ভয়ানক। এমন নয় যে মুসলিমদের মধ্যে ভালো ছিল না, বহু ভালো মানুষ ছিলেন, উচ্চ শিক্ষিত, নম্র, ভদ্র, উদারপন্থী মানসিকতার, এমনকি অনেক বেশি যুক্তিবাদী, তাদেরকে কিন্তু তিনি সামনে আনেননি। বিকজ একটা বড় অংশকে এই ধর্মীয় মৌলবাদের অন্ধত্বের মধ্যে দিয়ে তিনি ভোট ব্যাংকের মেশিনারিতে পরিণত করেছিলেন। যেমন তৃণমূলের মনে আছে, তৃণমূলের সাংসদ আহমদ হাসান ইমরান সিমির প্রতিষ্ঠাতা, স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া, যেটা নিষিদ্ধ গণসংগঠন, এবং এই সিমির নিয়ন্ত্রণে তিনি ২০০৫ সালে জেএমবি, জামায়াতুল মুজাহিদ্দিন বাংলাদেশের থেকে তিনি হাজার লক্ষ টাকা নিয়েছেন। এমনকি বাংলাদেশে ধারাবাহিক বিস্ফোরণ হয়েছিল ২০০৫-এ, তার সাথে জেএমবির সাথে তখন তদন্তে উঠে এসেছিল এই হাসানের নাম, এবং বহু প্রমাণ আছে। তারপরেও মমতা ব্যানার্জিকে যখন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক বললেন এই ভদ্রলোকের বিরুদ্ধে কারিগরি জঙ্গি প্রশ্রয় দেওয়া, জঙ্গি নাশকতার অভিযোগ আছে, একে সাংসদ হিসাবে নির্বাচিত করতে পাঠাবেন না, নমিনেশন দেবেন না, মমতা শোনেনি। এমনকি রাজ্যসভার সাংসদ পদ চলে যাওয়ার পরে তিনি ২০২৩ সালে ২৫শে জুন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান বানালেন। আমি শুরু করলাম। দ্বিতীয়, তারপরে আমরা একাধিক এমন অভিযোগ দেখেছি, যেই অভিযোগগুলো কিন্তু পরতে তৎকালীন রাজ্য সরকারের জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার একাধিক নমুনা কিন্তু আমাদের কাছে তুলে ধরেছিল। যেমন সাতরাদি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, আন্তর্জাতিক ক্রিমিনাল জঙ্গি, কেরলায় ধরা পড়েছিল অপারেশন ক্লিন কেরলা করতে গিয়ে, তখন বামফ্রন্ট ক্ষমতায়, তাদের পুলিশ ধরলেন। তাকে ইন্টারোগেশন করে জানা গেল এই সাতরাদির মুর্শিদাবাদের ২টো জায়গায় ভোটার কার্ড, এবং ২০২৪-এ যখন মমতা ব্যানার্জি বিপুল সংখ্যা নিয়ে লোকসভা নির্বাচনে জিতলেন, অনেক সাংসদ বেরোলো, বিজেপি সাংসদ কমে গেল ৬টা, সেই সময় তিনি ভোট দিয়েছেন, এবং বলতে নেই তিনি মমতাকেই ভোট দিয়েছেন। তার কারণ এই সাতরাদির তখন বিভিন্ন কার্ড, আধার কার্ড থেকে শুরু করে সমস্ত কার্ডগুলো সাপ্লাইয়ার কে ছিল? তৃণমূল সরকার। এবং এই তৎকালীন ২টো এলাকায় ভোটার লিস্টে বেআইনিভাবে নাম ওঠার পিছনে এই পশ্চিমবঙ্গে সাতরাদির একজন বৌদি ছিলেন, তৃণমূলের
মেম্বার, পঞ্চায়েত মেম্বার, তিনি কিন্তু এই কাজটা করেছিলেন। অর্থাৎ এটা একটা পার্ট। তৃণমূলের এক নেত্রী কাকলি ঘোষ দস্তিদার এমপির জন্মদিনের দিন তিনি প্রকাশ্যে জনসভায় কি বলেছিলেন? যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোনো কাগজপত্রের দরকার হয়, জামালদা আছে। অর্থাৎ তৃণমূল এই বাংলাদেশি জঙ্গি অনুপ্রবেশকারীদের কিন্তু মদত দিয়েছে সরকারিভাবে, তারা যেন দিনের পর দিন এসে পশ্চিমবঙ্গে থাকে। তাদের সরকারি সুযোগ সুবিধা আমরা দেখেছি এসআইআর হওয়ার পরে যখন পলাতক বাংলাদেশিরা সীমান্তে পালাচ্ছে এই দেশের থেকে, তখন তারা মাইকের সামনে বলছে লক্ষ্মী ভান্ডার পেতাম। কেউ বলছে মুসলিম ধর্মগুরু ধরা পড়েছে মুয়াজ্জিম, তিনি বলছেন আমি ভাতা পেতাম, আমি বাংলাদেশের নাগরিক, এ রাজ্যে ভাতা পেতাম দিনের পর দিন। এখন এসআইআর হয়ে গেছে, থাকতে পারবো না, পালাচ্ছি। এন্টায়ার এপিসোডে বাংলাদেশের পাকিস্তানের একাধিক, আমরা বিরাটিতে দেখেছিলাম দিনের পর দিন লুকিয়ে ছিল, 10 বছর ধরে লুকিয়ে ছিল এক পাকিস্তানি জঙ্গি, যার আধার কার্ড, ভোটার কার্ড বাংলাদেশি বিভিন্ন নিষিদ্ধ গণসংগঠনের সাথে তার নিত্য নৈমিত্তিক যোগাযোগের। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু বকলমে এই মুসলিম তোষণের নাম করে একের পর এক কিন্তু এই বাংলা অনুপ্রবেশকারী জঙ্গিদের কিন্তু এখানে মুক্তাঞ্চলে পরিণত করেছিল। আমি খাগড়াগড় বিস্ফোরণটার সাথে তুলনা করি। খাগড়াগড় বিস্ফোরণের পরে মমতা ব্যানার্জি সরকার একাধিক নেতামন্ত্রীকে বলতে শোনা গেছে টিভি ব্লাস্ট করেছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এমনকি ওই জঙ্গি খাগড়াগড়ের জঙ্গিদের ডেরায় যত ধরনের বিস্ফোরক ছিল সবগুলোকে তুলে নিয়ে গিয়ে অজয় নদীর ধারে বালুর চরের ভিতরে পুলিশের দিয়ে প্রমাণ লোপাট করতে সব ধামাচাপা দেওয়াও হয়েছিল। যেটা বাংলাদেশে হলো, তথাকথিত ছাত্র আন্দোলনের সময় আমরা কি দেখেছিলাম? মমতা ব্যানার্জিকে আহ্বান করছে ওপার বাংলার সমস্ত জঙ্গি সংগঠন, বাংলাদেশের ছাত্র আন্দোলনের একাধিক মুখ, তারা স্বয়ং পশ্চিমবঙ্গের মমতা সরকারকে আহ্বান করছে তারা ভারতবর্ষ থেকে বেরিয়ে এসে তারা মানে বাংলাদেশ, যেটা বকলমেই পূর্ব পাকিস্তানের রূপ নিয়ে ফেলেছে আরেকবার, সেখানে চলে আসতে। এমনকি শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় পায়, তখন আমরা মমতা ব্যানার্জির প্রশাসনের একাধিক মুসলিম মুখকে তার বিরোধিতা করতে শুনেছিলাম। এবং ভারত যখন অপারেশন সিন্দুর করলো বামেদের সাথে, তখন এই অপারেশন সিন্দুরের বিরোধিতা করেছিল তৃণমূলও কিন্তু সমানভাবে। ভারতবর্ষের সাথে বাংলাদেশের যে 2210 কিলোমিটার বিশাল যে বর্ডার, সেই বর্ডারে দিনের পর দিন মমতা ব্যানার্জির প্রশাসন, মমতা ব্যানার্জি সরকার কিন্তু জমি দেয়নি। শুধু নয়, তার বিরুদ্ধে মামলা হয়েছে 2023 সালে 12ই ডিসেম্বর। এই সুপ্রিম কোর্টের এক মামলায় তৎকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা পরিষ্কার বলেছিল যে হুজুর, রাজ্যে তৃণমূল সরকার, পশ্চিমবঙ্গে তৃণমূল শাসিত সরকার সীমান্ত সুরক্ষার প্রশ্নে জমি নীতিকে সহজ করার চাইতে কঠিন থেকে কঠিনতর করছে। ফলে এহেন একটি সরকার, যেই সরকারের সার্বিক অস্তিত্বটা টিকে আছে জঙ্গিদের উপর একটা সময় টিকে ছিল, তাদের ভোটে, তাদের তুষ্টিকরণ, তাদের সাথে জঙ্গি যোগাযোগ হবে নাকি আর কোনো দলের সাথে হবে? পরিবর্তন না হলে আজকে আমরা কি অবস্থায় থাকতাম আমরা জানি না। কিন্তু এইটুকু বলতে পারি, যদি মমতা আবার ফিরত, পশ্চিমবঙ্গ ডেফিনেটলি পশ্চিম পাকিস্তান হয়ে যেত। অবশ্যই, অসুবিধাটা কোথায়? নেপাল বর্ডার দিয়ে 1950 এর আইন অনুযায়ী নেপাল ভারতের বর্ডার দিয়ে, নেপাল থেকে ভারত থেকে নেপালে পাসপোর্ট ভিসা ছাড়া নাগরিকরা অবাধ যাতায়াত, বাসস্থান সব করতে পারবে। সেই অজুহাত দিয়ে যেহেতু জম্মু কাশ্মীরের বর্ডারটা পুরোপুরি আধুনিক ফেন্সিং, ঢুকতে পারে না, 370 বিলোপ হওয়ার পরে ওদিক দিয়ে ঢোকাটা জমের অসাধ্য। তাহলে এবার পড়ে রইল এটা ভিসা পাসপোর্টহীন বাংলাদেশ বর্ডার বা নেপাল বর্ডার দিয়ে ভারত হয়ে শিলিগুড়ি করিডোর দিয়ে মেচি নদী পার করে মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গে এরা দিনের পর দিন ঢুকেছে সরকারি মদতে। এরা বারবার বিভিন্ন ধরনের এখানকার ভারত সরকারের বিভিন্ন আইডেন্টি কার্ড পেয়েছে। এমনকি তোমার মনে আছে যে সেই সময় এমন হতো, মুড়িমুড়কির মতন পাকিস্তানের নাগরিক মা ফ্লাইওভারের উপরে ধরা পড়ছে এবং তাদের তথ্য তালাশ করে জানা যেত বা জানা গেছে যে বাংলার জঙ্গি নেটওয়ার্ক কতটা ভয়ানক। তারা শ্যাডো মেম্বার তৈরি করছে, যাকে তোমরা আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় স্লিপার সেল। শুধু তাই নয়, কিতাল ফর ইসলাম আকিস, যেটা আল কায়দা ইন ইন্ডিয়ার সাবকন্টিনেন্টের একটা উইংস, তারা পর্যন্ত বাংলায় সক্রিয় ছিল। লোন উলফ স্ট্র্যাটেজিতে তারা নাশকতা চালাতো, কারণ তাদের বৃহত্তম আদর্শ ছিল গাজওয়াই হিন্দ। এবং সেখানে ভারতের একটি রাজ্য, যে রাজ্য দিনের পর দিন মমতা ব্যানার্জি প্রশাসন এরা দেখেও চোখ বন্ধ করেছিল। তুমি জানো জসিমউদ্দিন রহমানি, বাংলাদেশের সেই রহমানি কি বলেছিল পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী সম্পর্কে? যে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে বাংলাদেশে চলে আসুন, আমরা ওয়েলকাম করছি। তৃণমূলের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা শব্দ ব্যবহার করেনি এর বিরুদ্ধে। কিন্তু দেখো, রক্ষা কবচ অর্থাৎ তুমি আইনের মাধ্যমে, আইনের ধারায় বেআইনি কাজ করে বেঁচে যাওয়া। রাজ্য সরকার তার আজ 25 তারিখে শুনানির আগে
যে হলফনামাটা জমা করেছে তাতে পরিষ্কার বলেছে ১৬টি মামলার মধ্যে ৪টি মামলায় দীর্ঘমেয়াদী তিনি রক্ষা কবচ পেয়েছেন ভাইপো, কিন্তু ১২টি মামলা এখনো গুরুতর। এবং পরিষ্কারভাবে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে কোর্টে যে একে রক্ষা কবচ এই মামলাগুলোয় দেওয়া মানে বকলমে একে জামিন দেওয়া। এবং আরও যে ঘটনাটা সেটা হচ্ছে, যেহেতু অভিষেকের বিরুদ্ধে মামলাগুলো রাজ্য ৪ তারিখের পরে পরিবর্তনের পরে তো বানানো, প্রত্যেকটা এফআইআর করা, এবং সেই প্রমাণাদি এই সরকারের কাছে আছে। বিগত সরকার তো এগুলো নিয়ে ভাবতেন না। ফলে এই মামলাগুলোয় বিভিন্ন দিকগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তার হলফনামায় দিয়ে বিরোধিতা করেছে। দ্বিতীয় যে বিরোধিতার জায়গাটা, যেহেতু এর মধ্যে বেশ কিছু আর্থিক দুর্নীতির গুরুতর মামলা আছে, দুফিয়া ট্রানজাকশনের মামলা, লিপস অ্যান্ড বাউন্সের বালু চুরি, গরু চুরি, কয়লা চুরির মতন গুরুতর মামলা। ফলে এখানে ইডি কিন্তু অলরেডি অভিষেকের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট, ক্রেডিট কার্ড সব কিন্তু ফ্রিজ করে রেখেছে। ফলে এগুলো পরিস্থিতি দাঁড়িয়ে আর্থিক দুর্নীতির ধারায় কি করে অভিষেককে মাননীয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট একের পর এক রক্ষা কবচ দিয়ে বিদেশে যাওয়ার পারমিশন দিচ্ছে, এইটার বিরোধিতা করেই কিন্তু মূল দাবিটা। এবং কেওয়াইসি আপডেটও তার শুনলাম নেই বিভিন্ন জায়গায়। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমার কোথাও যেন মনে হয় যে তারিখে যে ১২টি মামলা রক্ষা কবচের প্রশ্নটা উঠছে, সেটা কিছুটা হলেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিন্তায় বা চাপে রাখবে। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।